হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা অপারেজিও নিট ক্র্যাশ কোর্সের ক্লাস করছিলাম, আর আমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ আমরা যেটা করছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো সেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মনেরার পুরোটা আমাদের কিন্তু কভার আপ হয়ে গেছে। আজকের যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি যে প্রোটিস্টা সম্পর্কে। মনেরা তোমরা নিশ্চয়ই পড়েছো, এবং মনেরা সম্পর্কে যে কুইজগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে চলছে প্রত্যেক রাতে, কিন্তু 9টা বা 8টার সময় কিন্তু আমাদের কুইজ চলে আসছে। টেলিগ্রাম যদি তোমরা জয়েন না করে থাকো তো অবশ্যই কিন্তু টেলিগ্রামটা জয়েন করো, কারণ তোমরা সেখানে কিন্তু তোমাদের প্রিপারেশনটা কেমন চলছে কিন্তু সেটাকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবং এর আগে যারা মনেরা ক্লাসটা করোনি তোমরা, সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পারো। মনেরা ক্লাসটা আমাদের অলরেডি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। এছাড়া আমাদের সৌরভী ম্যাম করাচ্ছেন হিউম্যান রিপ্রোডাকশন, তো সেটাও কিন্তু চলছে। আর আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ চলছে। আমাদের তো ফিজিক্সের লাইভ প্রত্যেক দিনই আসছে প্রায়, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা চেষ্টা করব প্রোটিস্টা এবং ফাঞ্জাই দুটোকে কভার করার। ওকে, যতটা পারি ততটা কভার করব। নেক্সট দিন আমরা তারপর একটা চ্যাপ্টার আমরা স্টার্ট করে নেব, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে স্টার্ট করব সেটা হচ্ছে প্রোটিস্টা সম্পর্কে। প্রোটিস্টা নিশ্চয় তোমরা জানো যে প্রোটিস্টা বা আদ্য প্রাণী এক ধরনের এককোষী জীব। প্রোটিস্টা বা আদ্য প্রাণী হলো এক ধরনের এককোষী ইউক্যারিওটিক জীব। অর্থাৎ যদি বলা হয় প্রোটিস্টা, এর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক তুমি কি বলবে না, এরা ইউনিসেলুলার এবং এরা ইউক্যারিওটিক। দেখো, যে কোনো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের যে 5 কিংডম রয়েছে, 5 রাজ্য রয়েছে, যেমন ধরো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া বা প্ল্যান্টি, এই প্রত্যেকটার একটা সিরিজ অনুসারে তুমি যদি পড়াটা চালিয়ে যাও তাহলে দেখবে এনসিইআরটিটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু কভার আপ হয়ে যাবে। এনসিইআরটি লাইন বাই লাইন তো আমি পড়াবোই। এনসিইআরটি যেটা লাইন দিয়ে স্টার্ট করে সেটা হচ্ছে হ্যাবিটেট, অর্থাৎ আমরা যে কিংডম বা রাজ্য কথা বলছি সেগুলো আমি কোথায় দেখতে পাবো, স্থলে না জলে। তো ফার্স্ট আমরা জেনে নেব যে প্রোটিস্টা থাকে কোথায়, প্রোটিস্টার কোষ এর গঠন কেমন। 3 নম্বর, প্রোটিস্টা গঠনের পর আমরা জানবো যে এদের পুষ্টি কিভাবে নেয় এরা, এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না অন্য কারোর ওপর এরা নির্ভরশীল। এছাড়া চতুর্থ আমরা জানবো এদের জনন কিভাবে করে, এরা রিপ্রোডাকশন করে, অর্থাৎ যদি বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন না ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেই সম্পর্কে পড়বো আমরা। ওকে, এবং লাস্টে আমরা পড়বো এর ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রোটিস্টার টাইপ সম্পর্কে কিন্তু আমরা পড়বো। তাহলে ফার্স্ট প্রোটিস্টা সম্পর্কে যেটা বললাম সেটা হচ্ছে হ্যাবিটেট, অর্থাৎ এরা থাকে কোথায়, এদের বাসস্থান কোথায়, এই জিনিসটা জানবো। আর এনসিইআরটির সিরিজ কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে। এনসিইআরটি লাইন বাই লাইন তো আমরা পড়বো আজকের ভিডিওটাতেই, কিন্তু এইখানেই আমি দিয়ে দিচ্ছি কারণ এটা শর্ট নোট টাইপের, ঠিক আছে। শর্ট নোট টাইপ আমাদের মনে থাকবে। প্রোটিস্টা ভাবো মনেরা ছিল কোথায়। মনেরা যদি বলা হয়, যদি এক্সট্রিম লেভেলে যায়, এক্সট্রিম লেভেলে অর্থাৎ আর্কিও ব্যাকটেরিয়া যায়, তো আর্কিও ব্যাকটেরিয়াকে আমি 3 জায়গায় পেয়েছিলাম, তোমাদের সিলেবাসে দিয়েছে। একটা ছিল হ্যালোফিলিস ব্যাকটেরিয়া, থার্মোফিলোফিলিস ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়া অর্থাৎ মিথানোজেন ব্যাকটেরিয়া। এগুলো সবই কিন্তু এক্সট্রিম আবহাওয়া, অর্থাৎ যেখানে আমাদের পক্ষে সারভাইভ করা একটু ডিফিকাল্ট, কিন্তু সেখানে কিন্তু সেই সব ব্যাকটেরিয়া কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করছে এবং অতীত থেকে এরা কিন্তু বেঁচে আছে ওই এনভায়রনমেন্টে। অর্থাৎ তাদের ক্ষেত্রে সেই এক্সট্রিম এনভায়রনমেন্টটা ওদের কাছে কেমন হবে, ফেভারেবল কন্ডিশন, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই কন্ডিশনটা কেমন, আনফেভারেবল কন্ডিশন। যদি সেই জিনিসগুলো দেখো, তুমি যদি দেখো যে হ্যালোফিলিস, থার্মোঅ্যাসিডোফিলিস বা মিথানোজেন ব্যাকটেরিয়া, এদের যে মেন বাসস্থান সেটা হচ্ছে জল। হ্যালোফিলিস লবণ জলে, থার্মোফিলোফিলিস উষ্ণপ্রস্র বনে, বা মিথানোজেন ব্যাকটেরিয়া গার্ড বলো বা যদি বলা হয় মার্সি এরিয়া বলো, হ্যাঁ, জলজ জায়গাতেও কিন্তু এদের অবস্থান থাকে, অর্থাৎ জল কিন্তু এদের লাগবে। তো মনেরার ডেভেলপমেন্টের পর অর্থাৎ 3 বিলিয়ন ইয়ার্সের পর 2 বিলিয়ন ইয়ার্স এগো কিন্তু ইউক্যারিওটিক এসছে, তোমরা ওই ব্যক্তিতে পড়েছো। তো হ্যাবিটেট প্রোটিস্টার মেনলি কি হবে, মেনলি বলতে পারো অ্যাকুয়াটিক অর্থাৎ জলজ এরা। এবার জল সাধারণত 2 ধরনের হয়, একটা নোনা জল আর একটা স্বাদু জল বা মিষ্টি জল। প্রোটিস্টাকে বা কিংডম প্রোটিস্টাকে আমি সব জায়গায় দেখতে পাই, অর্থাৎ আমি একে ম্যারাইনে দেখতে পাই, অর্থাৎ সমুদ্রের জলও দেখতে পাবো প্রোটিস্টা, কিছু প্রোটিস্টা।
আবার কিছু প্রোটিস্টাকে আমি ফ্রেশ ওয়াটারেও কিন্তু দেখতে পাই, ফ্রেশ ওয়াটারেও কিন্তু আমি এদের লক্ষ্য করতে পারি। ঠিক আছে, ম্যারাইন ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার। নেক্সট এটা গেল অ্যাকুয়াটিক অর্থাৎ হ্যাবিটেট গেল। হ্যাবিটেটের পর যেটা বললাম, যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সেল স্ট্রাকচার। সেল স্ট্রাকচার, সেল স্ট্রাকচার বা কোষের গঠন। কোষের গঠন সম্পর্কে আমরা পড়ে নেব। কোষের গঠন সম্পর্কে পড়বো কি কি না, ফার্স্ট জানবো যেটা ইউক্যারিওটিক সেল না প্রোক্যারিওটিক সেল, এটা জানবো। তো ফার্স্ট সেল স্ট্রাকচার দেখি আমি, তা প্রোটিস্টা হলো এক ধরনের ইউক্যারিওটিক সেল। কি সেল? ইউক্যারিওটিক সেল। আচ্ছা, ইউক্যারিওটিক সেলের পর আমরা জানবো যেটা ইউনিসেলুলার না মাল্টিসেলুলার। নিশ্চয়ই তোমরা জানো যে এক কোষই কিন্তু সাধারণত দুটো হয়, একটা ছিল মনেরা আর একটা হবে প্রোটিস্টা। তাহলে এটা কেমন হবে? এক কোষী, তাহলে ইউনিসেলুলার, এটা একটা বৈশিষ্ট্য গেল ইউনিসেলুলার। তাহলে এক কোষী গেল, আর এরা হচ্ছে ইউক্যারিওটিক সেল। যেহেতু আমি ইউক্যারিওটিক সেল বলছি, তাহলে ইউক্যারিওটিক সেল বললে তাহলে এদের যে নিউক্লিয়াস সেটা কেমন হবে? ওয়েল ডিফাইন্ড হবে, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস হবে। ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস হবে। এদের নিউক্লিয়াস সাধারণত ওয়েল ডিফাইন্ড অর্থাৎ খুব ভালো ধরনের কিন্তু নিউক্লিয়াস। ওয়েল ডিফাইন্ড এই কারণে বলছি কারণ মনেরা এক ধরনের প্রোক্যারিওটিক ছিল, প্রোক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি হয়, সাধারণত এদের নিউক্লিয়াস অনুন্নত প্রকৃতির হয়। অনুন্নত প্রকৃতির কথার অর্থ হচ্ছে সাধারণত এদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিয় পর্দাটা কিন্তু তৈরি হয় না প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। বাট ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নিউক্লিয়াস চারটি অংশে ডিভাইডেড: নিউক্লিয় জালক, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিওলাস। ঠিক আছে, এই জন্য নিউক্লিয়াস ইজ ওয়েল ডিফাইন্ড। কার ক্ষেত্রে? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে। নেক্সট যদি বলি আমি এদের যে এরা মুভমেন্ট করে কিভাবে, যদি এরা মুভমেন্ট করে তাহলে এরা কার সাহায্যে মুভমেন্ট করবে? ফ্ল্যাজেলা অথবা সিলিয়া, ফ্ল্যাজেলা অথবা সিলিয়া, এই দুটোর সাহায্যে কিন্তু এরা মুভমেন্ট করতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে। ফ্ল্যাজেলা এবং সিলিয়া দুটোরই কিন্তু অ্যারেঞ্জমেন্ট কেমন হয়? 9+2 অ্যারেঞ্জমেন্ট। এটা কিসের অ্যারেঞ্জমেন্ট স্যার? 9+2 বলতে কি বুঝি? 9+2 আমরা ডিটেলসে পড়বো সেল দ্য ইউনিট অফ দ্য লাইফ, এই চ্যাপ্টারে যখন আমরা কভার করব তখন সেই চ্যাপ্টারে কিন্তু আমরা ফ্ল্যাজেলা এবং সিলিয়ার যে অ্যারেঞ্জমেন্ট 9+2 লিখছি, সেই 9+2 হচ্ছে একটা প্রোটিনের অ্যারেঞ্জমেন্ট। প্রোটিনের অ্যারেঞ্জমেন্ট আমরা যখন এক্সোনিম পড়বো তো সেই এক্সোনিমের মধ্যে যে সাইটোস্কেলেটাল প্রেজেন্ট আছে, সাইটোস্কেলেটাল, তো সেই সাইটোস্কেলেটের মধ্যে মাইক্রোটিউবিউলের মধ্যে অনেক ডিফারেন্ট অফ অ্যারেঞ্জমেন্ট অনুসারে ভাগ করা হয়। তো ফ্ল্যাজেলা এবং সিলিয়ার্সে 9+2 অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই। আচ্ছা, এদের যারা মুভমেন্ট করে না তাদের কি ফ্ল্যাজেলা থাকবে না? না, যারা মুভমেন্ট করে না তাদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাজেলা বা ফিলিয়া প্রেজেন্ট না থাকতেও পারে। যেমন ডায়াটমস বা ডেসমাইড কথা বলি, ডায়াটমস বেসিক্যালি তোমাদের সিলেবাসে দিয়েছে, তো ডায়াটমসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ফ্ল্যাজেলা কিন্তু আমরা দেখতে পাবো না, এটা এনসিইআরটি বলেছে। নেক্সট 3 নম্বর আমরা জানবো সেল স্ট্রাকচারের পর, সেলের কোষের গঠনের পর আমরা জানবো যে এদের পুষ্টি কিভাবে নেয় এরা, এদের যে মোড অফ নিউট্রিশন, এদের যে পুষ্টি সেটা কিভাবে এরা নিতে পারে। মোড অফ নিউট্রিশন কেমন হবে না, মোড অফ নিউট্রিশন এরা সাধারণত 2 ধরনের হতে পারে। 2 ধরনের কথার অর্থ হচ্ছে, একটা হচ্ছে ফটোসিনথেটিক বা ফটোসিনথেসিসের খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিসের সাহায্যে খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিসের খাবার তৈরি করতে পারে, অথবা আমি যদি বলি এরা প্যারাসিটিক হয়, সিমবায়োটিক নিউট্রিশন দেখা যায় এদের মধ্যে, সিমবায়োটিক দেখা যায়, এছাড়া দেখা যায় স্যাপ্রোফাইটিক নিউট্রিশন কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাই। কার ক্ষেত্রে? প্রোটিস্টার ক্ষেত্রে। এবার তোমরা নিশ্চয় জানো যে ফটোসিনথেসিস এক ধরনের সালোক সংশ্লেষ কারা করে? গাছ করে। গাছ সবুজি না পরভুজি? গাছ হচ্ছে সবুজি, অটোট্রফস। তাহলে কিন্তু শর্ট টাইমে তুমি লিখতে পারো যে এদের স্যার মোড অফ নিউট্রিশন 2 ধরনের, একটা হচ্ছে অটোট্রফ, আর একটা হচ্ছে হেটারোট্রফ। একটা হচ্ছে অটোট্রফ আর একটা হচ্ছে
হেটেরোট্রপ, অর্থাৎ এরা স্বভোজী এবং পরভোজী দুটোই কিন্তু আমরা লক্ষ্য করতে পাই কার ক্ষেত্রে, প্রোটিস্টার ক্ষেত্রে। প্রোটিস্টা কিসের, প্রোটিস্টা হচ্ছে একটা কিংডম প্রোটিস্টা। তো কিংডম প্রোটিস্টার মধ্যে এরা জলে থাকে, কোন জলে থাকে, মিষ্টি জলে আর নোনা জলে। আচ্ছা, সেলের গঠন এরা ইউক্যারিওটিক, ইউনিসেলুলার, নিউক্লিয়াস, ওয়েল ডিফাইন্ড, ফ্ল্যাজেলা সিলিয়া প্রেজেন্ট থাকে, যদি থাকে তার 9+2 অ্যারেঞ্জমেন্ট থাকবে। মোড অফ নিউট্রিশন বলা হয় ফটোসিনথেসিস, অটোট্রপ, প্যারাসিটিক, সিম্বায়োটিক এবং স্যাপ্রোফাইটিক। এরপর যদি আমি বলি যে এদের মোড অফ রিপ্রোডাকশন কেমন, এদের মোড অফ রিপ্রোডাকশনটা কিভাবে করে এরা, তা এরা অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল যেটা বলি, আগেরটা তোমরা নিশ্চয় জানো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন মনেরার ক্ষেত্রে কিন্তু ট্রুলি সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা বলি না, কারণ ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন সেই ক্ষেত্রেই আমি বলবো যদি কোনো অর্গানিজম গ্যামেট তৈরি করে, গ্যামেটের ফার্টিলাইজেশন হয়, জাইগোট তৈরি হয় এবং জাইগোট থেকে নতুন কিছু আমি জিনিস পাবো, ভ্যারিয়েশন লক্ষ্য করতে পাবো, তাহলে সেই ধরনের জননকে আমি বলবো সেক্সুয়াল বা ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। আবারও বলছি, ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন তখনই বলবো যদি কোনো অর্গানিজম গ্যামেট তৈরি করে, ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম গ্যামেট তৈরি করে, গ্যামেটের ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের পর জাইগোট তৈরি হয় এবং নতুন যে আমরা যে অপত্য জীবটা পাবো সেটাতে যদি কোনো কিছু ভ্যারিয়েশন আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে জননটা হয়েছে সেটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আগের যেটা কিংডম পড়েছি আমরা মনেরা, তো মনেরার ক্ষেত্রে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন এই কারণে বলছি না, এদের বিশেষ কারণে এনসিইআরটিতে তোমাদের বলেছে যে ডিএনএ ট্রান্সফার হয়, ডিএনএ ট্রান্সফার হয়ে কিছু ভ্যারিয়েশন লক্ষ্য করতে পারি, সেটা হতে পারে কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, যে কোনো পদ্ধতির মাধ্যমে যদি কোনো ধরনের ভ্যারিয়েশন আমরা লক্ষ্য করতে পারি মনেরার মধ্যে, তাহলে সেই ধরনের আমি রিপ্রোডাকশনকে আমি বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাট নট ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন বিকজ দে কান্ট প্রডিউস গ্যামেট। ওকে, তো মোড অফ রিপ্রোডাকশন যদি এদের ক্ষেত্রে বলি, প্রোটিস্টার ক্ষেত্রে বলি, তো এরা ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। ওকে, ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, এতটুকু মনে রাখবা। নেক্সট যদি এর ক্লাসিফিকেশনে আসি, তো এদের ক্লাসিফিকেশন যদি আমি কথা বলি, তো ক্লাসিফিকেশনে কি অনেক ভাগে ভাগ করা হয়, ভালো করে শুনে নাও। ক্লাসিফিকেশন কিংডম মনেরা পড়লাম, মনেরা বা প্রোটিস্টার ক্লাসিফিকেশন যদি কথা বলি, তো ক্লাসিফিকেশনে মেনলি যে কথাটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইসোফাইটস, ডায়নোফ্ল্যাজিলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়া। কি বললাম, এক মনে রাখো, ক্রাইসোফাইটস একটা, 2 নম্বর ডায়নোফ্ল্যাজিলেটস, আচ্ছা 3 নম্বর ইউগ্লিনয়েডস, 4th স্লাইম মোল্ড, 5th স্লাইম মোল্ডের পর হচ্ছে তোমার প্রোটোজোয়া। কি ক্রাইসোফাইটস, ডায়নোফ্ল্যাজিলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়া। এইগুলো কি হচ্ছে সাধারণত ক্লাসিফিকেশন কার ক্ষেত্রে, মোড অফ এদের ক্লাসিফিকেশন কার ক্ষেত্রে, প্রোটিস্টার ক্ষেত্রে। ক্রাইসোফাইটসের আবার দুটো ভাগ পড়বো আমরা, একটা হচ্ছে ডেসমাইডস, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, মানে এআইপিএমটিতে এখন আসে না, আর একটা ডায়াটমস। ওকে, ডেসমাইডস এবং ডায়াটমস। ডেসমাইডকে বলা হয় গোল্ডেন অ্যালগি, এটা তোমাদের সিলেবাসে নেই, পৃথিবী থেকেও অনেকদিন আগে চলে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে পৃথিবী থেকে, গোল্ডেন অ্যালগি বলা হয়। ডায়াটম সম্পর্কে পড়বো আমরা, ডায়নোফ্ল্যাজিলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড, প্রোটোজোয়া। তো এইগুলো ছিল বেসিক ইনফরমেশনগুলো প্রোটিস্টা থেকে। এবার আমরা প্রত্যেকটার ক্লাসিফিকেশন আমরা ডিটেলসে কিন্তু পড়বো, ঠিক আছে। এনসিইআরটিটা আমরা পড়ে নেব, এনসিইআরটি তোমরা কিন্তু সবাই খুলে নিবে অবশ্যই, হাতে তো অবশ্যই এনসিইআরটি নিয়ে বসবে বলেছিলাম। দেখো ফার্স্ট যদি আমি বলি এনসিইআরটি স্টার্ট করো, প্রোটিস্টা বার করো সবাই, প্রোটিস্টা বার করার পর ফাঞ্জাই প্রোটিস্টা। ওকে, দেখো প্রোটিস্টার মধ্যে এই পিকচারগুলো কিন্তু খুব ভালোভাবে জানবে যে কোন পিকচারটা কিটা, ঠিক আছে। নেক্সট চলে আসলাম, আমার প্রোটিস্টা পড়লাম, প্রোটিস্টা পুরোটাই পড়া হলো।
দেখো ফার্স্ট আমি শুরু করছি, অল সিঙ্গেল সেল ইউক্যারিওট আর প্লেসড আন্ডার প্রোটিস্টা। অল সিঙ্গেল সেল দেখতে পাচ্ছ না জানি না আমি, বাট দেখো অল সিঙ্গেল সেল ইউক্যারিওট প্লেস আন্ডার প্রোটিস্টা, যত কিছু আসে সিঙ্গেল সেল হয় বা ইউনিসেলুলার হয়, কেমন হয় এরা? ইউক্যারিওটিক হয়। আমি পয়েন্ট ডাউন করে নিচ্ছি, এগুলো কি হয় এভাবে লিখলে পরে কি হয়, মুখস্থ করাটা খুব ভালো হয়, লাইন বাই লাইনে থেকে এগুলো পয়েন্ট ডাউন করলে মুখস্থ একদম ক্লিয়ার হয়ে যায় তোমাদের। বাট দি বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড, ইম্পর্টেন্ট লাইন, এর যে মানে কত দূর পর্যন্ত আমি বলতে পারো প্রতিষ্ঠার, এটা কিন্তু এখন পর্যন্ত ডিফাইন্ড হয়নি। What may be photosynthetic protistans to one biologist may be planned to another. In this book, we include chrysophytes, dinoflagellates, euglenoids, slime molds, and protozoans বা protozoa. Okay. এগুলো তার ক্লাসিফিকেশন। মেম্বার অফ প্রোটিস্টা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক মনে রাখবা, অ্যাকোয়াটিক হতে পারে, ম্যারাইন হতে পারে, আবার ফ্রেশ ওয়াটারও হতে পারে। নেক্সট যদি আমি বলি যে দ্য কিংডম ফর্মস এ লিঙ্ক উইথ দ্য আদার ডিলিং উইথ প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঞ্জাই, এই ধরনের কিংডম একটা লিঙ্ক করে কার সঙ্গে? ছত্রাকের সঙ্গে, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। কেন বলছি? কারণ দেখো এটা কি ইউক্যারিওটিক, যখন আমরা ছত্রাক পড়বো ফাঞ্জাই তখন এটাও ইউক্যারিওটিক, তারপরে কি পড়বো আমরা? অ্যানিম্যালিয়া এবং প্ল্যান্টি, তারাও কিন্তু ইউক্যারিওটিক। তো একটা লিঙ্ক করে কার সঙ্গে? প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিম্যালিয়া এবং প্ল্যান্টের সঙ্গে কিন্তু লিঙ্ক করে। নেক্সট দেখো যে বিং ইউক্যারিওটস দ্য প্রোটিস্টিয়ান সেল বডি কন্টেন ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। তো এটা তো মাথায় থাকা উচিত, কারণ যেহেতু তুমি পড়ছো ইউক্যারিওটিক সেল, সো এমন কোন ইউক্যারিওটিক সেলের মধ্যে নট ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস প্রেজেন্ট আছে? এটা তো সম্ভব নয়। আমি বলছি ইউক্যারিওটিক সেল, সো হাউ ইট পসিবল? ইউক্যারিওটিক সেল বলছি মানে অবশ্যই নিউক্লিয়াস কেমন হবে? ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস কিন্তু প্রেজেন্ট থাকবে। নেক্সট আমি যদি বলি এখানে যে আদার ব্রেন বাউন্ড অর্গানেলস সাম হ্যাভ ফ্ল্যাজেলা অর সিলিয়া, যাদের ফ্ল্যাজেলা সিলিয়া থাকবে তাদের অ্যারেঞ্জমেন্ট 9+2 অ্যারেঞ্জমেন্ট হবে। ভালো করে নোট ডাউন কিন্তু করে নাও জিনিসগুলো। প্রোটিস্টা রিপ্রোডিউস সেক্সুয়ালি বাই দ্য প্রসেস অফ ইনভলভিং সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশন। জাইগোট ফর্মেশন করে, এই জন্য তো আমি বললাম এখানে কি ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে হাউ ইউ ডিফাইন দ্যাট ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন অর ফলস সেক্সুয়াল রিপ্রোডাকশন? If any organism produce gamete and after fertilization and they give zygote from, so you can say this is a sexual reproduction or true sexual reproduction. But any organism can't produce gametes, but সাম ভ্যারিয়েশন প্রেজেন্ট, অর্থাৎ কিছু ভ্যারিয়েশন কিন্তু আমরা যদি দেখতে পাই অর্গানিজমের মধ্যে, সেগুলোকেও আমি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে ধরবো, বাট সেগুলো ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন না, সেটা ফলস সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা 3 ধরনের হতে পারে। কি কি হতে পারে? একটা হতে পারে কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। সবগুলো তোমাদের ক্লাস 12-এ রয়েছে, 11তে কনজুগেশন রয়েছে, সেল দি ইউনিট অফ দ্য লাইফ আমরা পড়বো, ঠিক আছে? তো টুক করে এটা নোট ডাউন করে নাও, সবগুলো খুব সুন্দরভাবে নোট ডাউন করবে, এনসিআরটি খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকটা লাইন নোট ডাউন করে যেগুলো বললাম, যেমন বললাম লিঙ্ক, যে এদের মধ্যে কোনটি লিঙ্ক করে প্ল্যান্ট, অ্যানিম্যাল এবং ফাঞ্জাইয়ের সঙ্গে। যদি কোশ্চেন চলে আসে যে হুইচ অফ দি ফলোইং ইজ লিঙ্কড বিটুইন দ্য ফাঞ্জাই, অ্যানিমেলিয়া অ্যান্ড প্ল্যান্টি, তো অ্যান্সার কি আসবে? প্রোটিস্টা। ওকে, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস বাট ইউনিসেলুলার অর্গানিজম, প্রোটিস্টা, ঠিক আছে? সিলিয়া ফ্ল্যাজেলা প্রেজেন্ট বাট ইউনিসেলুলার, প্রোটিস্টা। ওকে, তো খুব সুন্দর সুন্দর কোশ্চেন এখান থেকে কিন্তু তৈরি হতে পারে, ফ্রেম হতে পারে। কোশ্চেন আলোচনা করব, এটা নোট ডাউন করো, এরপর আমরা ক্লাসিফিকেশন যাব, ক্লাসিফিকেশনে কিছু কোশ্চেন আমরা করে নিব, ঠিক আছে? এবার দেখো প্রোটিস্টা সম্পর্কে কিছু আমরা কোশ্চেন ডিসকাস করে নেব। যদি আমি বলি এভাবে কোশ্চেন যে 1 নম্বর ধরো, হুইচ অফ দি ফলোইং লিঙ্ক between fungi, plant and animalia? অপশন আমি লিখছি, দেখো প্রোটিস্টা, বি মনেরা, সি নস্টক, ডি স্নেক। কি আসবে? এনসিটি লাইন প্রোটিস্টা। বা এরকম আসতে পারে যে এনসিআরটির মধ্যে, বা এভাবে কোশ্চেন আসতে পারে যেটা পড়লে এখনই,
যে কোন কিংডমের মধ্যে এখন পর্যন্ত কোনো বাউন্ডারি ফিক্সড করা সম্ভব হয়নি। ঠিক আছে, বাংলায় আমি বললাম যে নট ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি হুইচ কিংডম, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া অর প্ল্যান্টি। সো অপশন ইজ প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে এটা সম্ভব হয়নি যে কোনগুলো মানে কতগুলো এর বাউন্ডারি, কতগুলোর মধ্যে এগুলোকে ফেলবো, সেগুলো কিন্তু এখন পর্যন্ত নির্ণয় হয়নি। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন কিন্তু তৈরি হতে পারে এখান থেকে। নেক্সট দেখো আমি শুরু করব ক্লাসিফিকেশন ফার্স্ট। তো ক্লাসিফিকেশনের ফার্স্ট আমি স্টার্ট করব ক্রাইসোফাইটস, এ নম্বর ক্রাইসোফাইটস। ঠিক আছে, ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটস বললাম দু ধরনের হয়, তাই তো, একটা ছিল ডেসমাইটস আর একটা ছিল ডায়াটমস। মনে রাখবা, একটা আছে ডায়াটমস, এটা সম্পর্কে পড়বো, আর ডেসমাইট আমাদের সিলেবাসে দেয়নি, তাই পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ডায়াটমস জিনিসটা কি? যেভাবে আমি প্রোটিস্টাকে স্টার্ট করলাম, প্রত্যেকটা স্টার্ট করবে বাসস্থান অনুসারে। থাকে কোথায়? প্রশ্ন, আচ্ছা থাকে কোথায়? আচ্ছা এর কোষের গঠন কেমন, এর পুষ্টি কি, এর জনন কি, এর এক্সাম্পল কি কোনো দিয়েছে এনসিইআরটিতে, বা এর ব্যবহার কি, এই জিনিসগুলো আমরা পড়বো। কি পড়লাম? বাসস্থান, সেলের কোষের গঠন, তারপর থাকে বাসস্থান, কোষের গঠন, জনন বা পুষ্টি, এবং এর কাজ কি, এবং এর কিছু আমি ব্যবহার কি দৈনন্দিন জীবনে ব্যবহার করি ডায়াটমসের, সেটা কিন্তু আমরা দেখব। তো ফার্স্ট যদি আমি ডায়াটমসকে বলি, ডায়াটমস এক ধরনের প্ল্যাঙ্কটন। তোমরা নিশ্চয় জানো ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন নিশ্চয় পড়েছো। ডায়াটমস এর যদি আমি হ্যাবিটেট বলি, মনে রাখবে হ্যাবিটেট সাধারণত বাসস্থান কোথায় না, এর বাসস্থান জলে, অ্যাকোয়াটিক। কেমন জলে না, দু ধরনের জলে, অর্থাৎ ম্যারাইন হতে পারে, আবার কি হতে পারে, ফ্রেশ ওয়াটারও হতে পারে। ম্যারাইন হতে পারে, আবার ফ্রেশ ওয়াটার হতে পারে, দুটোই হতে পারে। আচ্ছা সেল স্ট্রাকচার যদি বলি, এর সেল স্ট্রাকচারটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু মনে রাখবা, এখান থেকেও ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু আসতে পারে ক্রাইসোফাইটের ডায়াটমস থেকে। কারণ এর যে সেল স্ট্রাকচার, সেটাকে বলা হয় এদের যে সেল অল প্রেজেন্ট থাকে, যদি আমি সেল অল বলি, ঠিক আছে, ক্রাইসোফাইটের ডায়াটমসে যদি আমি সেল অল বলি, তো এদের যে সেল অল, সেটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়। ফার্স্ট একটা হচ্ছে সিলিকা আর আরেকটা হচ্ছে সেলুলোজ। সিলিকা এবং সেলুলোজ এই দুটো জিনিস দিয়ে তৈরি হয়। আর তোমরা নিশ্চয়ই জানো সিলিকাকে ধ্বংস করা যায় না, ইনডেস্ট্রাক্টেবল। সিলিকা নট ডিস্ট্রয়েবল, ওকে ডিস্ট্রয় করা যায় না। সিলিকা এই জন্য তো আমরা মাটির মধ্যে দেখতে পাই, মাটিকে ধ্বংস করা যায় কি? দেখা যায়, মাটিকে কোনোদিন ধ্বংস করা যায় না, কারণ সিলিকা প্রেজেন্ট আছে। তো এখানে কেন আমি বলছি কথাটা, দেখো, যদি সিলিকাকে ধ্বংস করা যায় না, তাহলে ভাবো ডায়াটমস যখন মারা যায় তখন কি এটা জলের সঙ্গে মিশে যায়? এস অর নো? স্যার মিশবে না, কারণ এর যে সেল অল সেটা সিলিকা দিয়ে তৈরি, তাহলে নিশ্চয়ই এটা কিন্তু মাটির সঙ্গে বা জলের সঙ্গে মিশবে না। তাহলে কিন্তু মিলিয়ন্স অফ ইয়ার্সের পর একটা লেয়ার তৈরি করবে সমুদ্র নিচে, যে লেয়ারটা যে তৈরি করবে সেটাকে বলা হয় ডায়াটোমেসিয়াস আর্থ। কি বলা হয়? ডায়াটোমেসিয়াস আর্থ। তো ডায়াটোমেসিয়াস আর্থ কারা ফর্মেশন করে? প্রোটিস্টা করে। কোন ধরনের প্রোটিস্টা? ক্রাইসোফাইটস। কোন ক্রাইসোফাইটস? ডায়াটমস কি করে? ডায়াটোমেসিয়াস আর্থ তৈরি করে। আচ্ছা নেক্সট বললাম যে এরা প্যাসিভলি মুভমেন্ট করে। যদি ফ্ল্যাজেলা বা সিলিয়া প্রেজেন্ট থাকে তাহলে তো মুভমেন্ট করতেই পারে, ওকে বলা হয় অ্যাক্টিভ মুভমেন্ট। কিন্তু ধরো নদীর মধ্যে মাছ চলাফেরা করতে পারে, আবার একটা প্লাস্টিক যদি আমি ওপরে ফেলে দিই নদীর জলের ওপরে, তাহলে নদী কী করে ওকে বয়ে নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো জল ওকে বয়ে নিয়ে যাচ্ছে। যে প্লাস্টিকটা বা যে থলিটা, যে পলিথিনটা আমি ফেললাম, সেটাও তো এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, এটাও তো মুভমেন্ট হলো। কিন্তু সেই ধরনের মুভমেন্টকে আমি বলবো প্যাসিভ মুভমেন্ট। কী ধরনের বলবো? প্যাসিভ মুভমেন্ট। তাহলে এরা প্যাসিভ মুভমেন্ট করে, কি করে? প্ল্যাঙ্কটন
প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন কোথায় দেখতে পাই? প্ল্যাঙ্কটন আমাদের ডায়াটমস, ওকে, প্ল্যাঙ্কটন। এবার এই প্ল্যাঙ্কটন, এই যে প্ল্যাঙ্কটন রয়েছে, এর যে প্ল্যাঙ্কটনগুলো রয়েছে, এরা সাধারণত, এই যে প্ল্যাঙ্কটনগুলো রয়েছে, এরাই সাধারণত কি হয় না খাবার যোগায়, তাই তো? সমুদ্রের মধ্যে যে খাবার যোগায় তারা এই প্ল্যাঙ্কটন, সেটা জু প্ল্যাঙ্কটন হতে পারে বা ফাইটোপ্ল্যাঙ্কটন হতে পারে। তাই এনসিইআরটি তোমাদের খুব ভালোভাবে লাস্টে দিয়েছে এই লেখাটা, এই লাইনটা দিয়েছে যে দি চিফ প্রডিউসার অফ ওশিয়ান, ওশিয়ানের যে প্রডিউসার, দ্য চিফ প্রডিউসার অফ ওশিয়ান কাদের বলা হয়? ডায়াটমসকে বলা হয়। কাকে বলা হয়? ডায়াটমসকে বলা হয়। এরা এক ধরনের কি প্ল্যাঙ্কটন। এরা কেমনভাবে মুভমেন্ট করে? প্যাসিভলি মুভমেন্ট করে। আচ্ছা এরা এককোষী না বহুকোষী? স্যার ডায়াটমস তো প্রোটিস্টার অন্তর্গত, আর প্রোটিস্টা তো ইউনিসেলুলার, তার ডায়াটমস কেমন হবে? এককোষী। আচ্ছা এদের মধ্যে কি ফ্ল্যাজেলা, সিলিয়া কোনো ধরনের প্রেজেন্ট থাকে? থাকে না। তাহলে মুভমেন্ট করে কিভাবে? এরা প্যাসিভলি মুভমেন্ট করে, ঠিক আছে? ওয়াটারের সঙ্গে এরাও কিন্তু মুভমেন্ট করতে পারে। আচ্ছা আর একটা কিন্তু এদের সেল ওয়ালে একটা ভালো এদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এদের যে সেল ওয়াল, সেটা হচ্ছে ওভারল্যাপিং সেল ওয়াল। নিশ্চয়ই বাড়িতে শোপকেস রয়েছে, শোপকেসটা কি হয়? ওভারল্যাপ করে, একটা সেল আরেকটা সেলের উপর সহজে কিন্তু লেগে যায়, তাই তো? তো ওই ধরনের ওভারল্যাপিং সেল ওয়াল আমরা কোথায় দেখতে পাই? ডায়াটমসের ক্ষেত্রে। কি? ওভারল্যাপিং সেল ওয়াল। ওভারল্যাপিং সেল ওয়াল দেখতে পাবো ডায়াটমসের ক্ষেত্রে দেখতে পাবো। এছাড়া ওভারল্যাপিং সেল ওয়াল আমরা দেখতে পাই। এছাড়া এর কিছু এক্সট্রা কাজ রয়েছে, ব্যবহার করি আমরা সাধারণত। যেমন যদি বলা হয় এদের এক্সট্রা, আমি বলছি এগুলো এনসিইআরটিতে তোমাদের নেই। যেমন এর স্টোরেজ পার্ট, স্টোরেজ মানে যেমন গাছ কৃষি স্টোরেজ করে রাখে ভবিষ্যতের জন্য, মানুষকে সঞ্চয় করে রাখে। তো এদের যে স্টোরেজ পার্ট তাকে বলা হয় ক্রিসোল্যামিনেরিয়ান স্টার্চ বলা হয় এদের স্টোরেজ পার্টকে। তোমাদের এনসিইআরটিতে দেয়নি, তাই পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? কোনো দরকার নেই। নেক্সট যদি বলা হয় এর অন্যান্য ব্যবহার, এদের ব্যবহার করা হয় সাধারণত এরা একটু অমসৃণ ধরনের হয়, তাই এদেরকে সাধারণত পলিথিনে ইউজ করতে পারি, ফিল্ট্রেশনে আমরা ইউজ করি, আর একটা চিফ প্রডিউসার অফ দি ওশিয়ান, ঠিক আছে? এনসিইআরটি আমরা দেখে নেব। এনসিইআরটি দেখো, ফার্স্ট শুরু করে এবার প্রোটিস্টা কমপ্লিট ক্রাইসোফাইটস। দিস গ্রুপ ইনক্লুড ডায়াটমস অ্যান্ড গোল্ডেন অ্যালগি বা ডেসমাইড, দুই ধরনের ক্রিসোফাইট বা দুই ধরনের গ্রুপ, একটা ডায়াটমস আর একটা ডেসমাইডস। দে আর ফাউন্ড ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ম্যারাইন এনভায়রনমেন্ট। এই লাইনটা কিন্তু পয়েন্ট ডাউন করে নাও, ঠিক আছে? খুব সুন্দর লাইন এটা, যে এরা মিষ্টি জলে এবং নোনা জলে দুটোতেই কিন্তু দেখতে পাওয়া যায়, দুটো এনভায়রনমেন্টে এরা কিন্তু সারভাইভ করতে পারে। দে আর মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লট প্যাসিভলি, এদের ফ্ল্যাজেলা সিলিয়া প্রেজেন্ট থাকে না, তাহলে মুভমেন্ট করে কিভাবে? না ওয়াটারের মুভমেন্টের ওর মুভমেন্ট, ওয়াটার যেদিকে মুভমেন্ট করে ডায়াটম সেই দিকে মুভমেন্ট করে, তাহলে সেই ধরনের মুভমেন্টকে আমি কি বলবো? প্যাসিভলি মুভমেন্ট। কি বলবো? প্যাসিভলি মুভমেন্ট। তাহলে এরা কি করে? প্যাসিভলি মুভমেন্ট। কোন দিকে? না ওয়াটার কারেন্ট যেদিকে যায় এদিকে বলা হয় প্ল্যাঙ্কটন। খুবই ছোট, খুবই সূক্ষ্ম মাইক্রোস্কোপিক হচ্ছে মাইক্রোস্কোপিক ডায়াটমস। আচ্ছা এরা ফ্লোট করে বেশি, মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। আমি তো আগে বলে দিয়েছিলাম যে এরা ফটোসিনথেটিক, এরা খাবার তৈরি করে। এবার একটু ভাবো, যদি খাবার তৈরি করতে হয় আর পার্টিকুলারলি ফটোসিনথেটিক, যদি কেমোঅটোট্রপ না করে, যদি ফটোঅটোট্রপ হয়, যদি আলোর সাহায্যে খাবার তৈরি হয়, তাহলে নিশ্চয় সমুদ্রের একদম তলদেশে কিন্তু তার উপস্থিত থাকবে না। কোথায় থাকবে? লাইটের কাছাকাছি, অর্থাৎ সমুদ্রগর্ভ থেকে একটু ওপরে থাকবে, যেখানে লাইট কিন্তু এসে পড়ছে। আর এই ওপরে উঠতে সাহায্য করে, নিশ্চয় তোমরা পড়েছো, ইনক্লুশন বডির মধ্যে গ্যাস ভ্যাকিউল সাধারণত ফ্লোট করতে সাহায্য করে, এই ডায়াটমসগুলোকে ভাসতে সাহায্য করে, একটু কাছাকাছি আসতে সাহায্য করে। আলোর কাছাকাছি এলে কি হবে? আলোর সাহায্যে ওরা খাবার তৈরি করতে পারে বা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে কন্টিনিউ করতে পারে। এরপর যখন এরা মারা যায় তখন কোথায়? তলদেশে জমা হয়, তখন একটা লেয়ার ফরমেশন করে আফটার মিলিয়ন্স অফ ইয়ার্সের পর, ঠিক আছে? তখন সেই ধরনের লেয়ারকে আমি বলবো ডায়াটমেশিয়াস আর্থ ফরমেশন করবে। কারা করবে? এই ডায়াটমস করবে। দেখে নাও। নেক্সট যদি বলা হয় যে এদের ডায়াটমসের যে সেল ওয়াল সেটা কেমন হবে? ওভারল্যাপিং সেলস উইচ ফিট টুগেদার অ্যাজ ইন এ সোপ বক্সের মতো কিন্তু এরা ফিট হয় একে অপরের মধ্যে। দ্য ওয়ালস আর ইমবেডেড উইথ দ্য সিলিকা অ্যান্ড থাস দ্য ওয়ালস আর ইনডেস্ট্রাক্টেবল। এদের ওয়ালকে কখনো ধ্বংস করা যায় না, কারণ সিলিকাকে ধ্বংস করা যায় না, তাই এর ওয়ালকে ধ্বংস করা যায় না, কখনো ধ্বংস করা যাবে না।
আচ্ছা নেক্সট, তাহলে দ্য ডায়াটমস আর লেফট বিহাইন্ড দ্য লার্জ অ্যামাউন্ট অফ সেল ওয়াল ডিপোজিট ইন দ্য হ্যাবিটেট, যেখানে থাকে সেখানে কিন্তু জমা হবে। দ্য অ্যাকুমুলেশন ওভার দ্য বিলিয়ন্স অফ ইয়ার্স রিফার টু অ্যাজ দ্য ডায়াটোমেসিয়াস আর্ট। বিলিয়ন্স অফ ইয়ার্সের পরে একটা লেয়ার তৈরি করবে, সেই লেয়ারটার নাম দেবো ডায়াটোমেসিয়াস আর্ট। জমা হয়ে একটা লেয়ার তৈরি করবে, তার নাম হচ্ছে ইন ডায়াটোমেসিয়াস আর্থ। বিং গ্রিটি দিস সয়েল ইউজ ইন দ্য পলিশিং, filtration, oil and syrup and diatoms of the chief producer of the ocean. ট্যাটু করে নাও, এতটা ইম্পর্টেন্ট এই লাইনটা প্রিভিয়াস ইয়ারেও এসছে, দ্য চিফ প্রডিউসার অফ দি ওশিয়ান, ঠিক আছে, তাকে বলা ডায়াটমস কমপ্লেক্স। নেক্সট শুরু করবো আমরা ডায়ানোফ্ল্যাজিলেটস শুরু করবো। এই পিকচারটা কিন্তু ইম্পর্টেন্ট, এই পিকচারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করো। এটা হচ্ছে ডায়ানোফ্ল্যাজিলেট, এটা ইউগ্লিনয়েড, এটা স্লাইম মোল্ড, এটা হচ্ছে প্যারামিসিয়াম, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু মনে রাখবা। নেক্সট যদি আমি বলা হয় ডায়ানোফ্ল্যাজিলেটস, কি? এরাও এক কোশ্চেন নিশ্চয় হবে। এদের নামের মধ্যে বোঝা যাচ্ছে ডায়ানো, অর্থাৎ এদের যে ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকবে সেটা দুই ধরনের ফ্ল্যাজেলা থাকবে। আবার সেম জিনিস জানবো আমরা, থাকে কোথায়? হ্যাবিটেট। থাকবে কোথায়? জলে। কোন জলে? মিষ্টি জলে না নোনা জলে? নোনা জলে। ইম্পর্টেন্ট, মোস্টলি ম্যারাইন। ইম্পর্টেন্ট লাইন এটা, কিন্তু ভালো করে মনে রাখবা। যদি আমি এভাবে কোশ্চেন করি যে ম্যারাইনের ক্ষেত্রে কি হয় না, ম্যারাইনের ক্ষেত্রে যদি আমি বলি যে ইউগ্লিনয়েড, বা যদি বলি ইউগ্লিন যদি তোমাদের পড়া হয়নি, ডায়াটমস যদি বলা হয়, তো ডায়াটমসের ক্ষেত্রে অ্যাকোয়াটিক ছিল ওরা, অর্থাৎ ফ্রেশ ওয়াটার এবং ম্যারাইন ওয়াটার দুটোতেই কিন্তু ওরা সার্ভাইভ করতে পারতো। কিন্তু ডায়ানোফ্ল্যাজিলেটের ক্ষেত্রে মোস্টলি কোথায় থাকে এরা? ম্যারাইনে কিন্তু বসবাস করে। নেক্সট যদি এদের আমি সেল ওয়াল বলি, এদের সেল ওয়ালও কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। এদের প্লেট থাকে এরকম, 4টে প্লেট দিয়ে তৈরি হবে সাধারণত, ঠিক আছে, 4টে প্লেট। এই খাঁজগুলোকে বলা হয় গ্রুভ। কি বলা হয়? গ্রুভ বলা হয়, খাঁজকে বলা হয়। এই খাঁজের একটা লঙ্গিটিউডিনাল ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে আর একটা ট্রান্সভার্স ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে। কটি ফ্ল্যাজেলা? দুটো। কোন দিকে? একটা লঙ্গিটিউডিনাল, একটা ওয়াই অ্যাক্সিস, আর একটা এক্স অ্যাক্সিস। কোন দিকে? ট্রান্সভার্স সেকশন। পিকচারটা আঁকার কোনো দরকার নেই, মনে রাখছো, এভাবে মনে রাখবা। 90 ডিগ্রি, দ্যাট ইজ ট্রান্সভার্স, দ্যাট ইজ লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স দুটো ইকুয়াল হওয়া চাই, ইকুয়াল মনে রাখো। ট্রান্সভার্স ফ্ল্যাজেলা বা লঙ্গিটিউডিনাল ফ্ল্যাজেলা দুটোই কেমন হবে? ইকুয়াল হবে। কার ক্ষেত্রে দেখতে পাবো আমি? দেখতে পাবো ডায়ানোফ্ল্যাজিলেটসের ক্ষেত্রে। ডায়ানোফ্ল্যাজিলেটসের পিকচার আমি মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, পিকচারের কোনো দরকার নেই এখানে, যা তোমার বোঝার জন্য আঁকলাম আমি। দেখো সেল ওয়াল এদেরও সেলুলোজ দিয়ে তৈরি হবে, ঠিক আছে, সেলুলোজ দিয়ে তৈরি হবে। আচ্ছা, এদের ফ্ল্যাজেলা দুটো থাকবে। কটি থাকবে? দুটো। কেমন সাইজের হবে? ইকুয়াল সাইজের হবে। কেমন না, একটা হবে ট্রান্সভার্স সেকশন, আর একটা হবে লঙ্গিটিউডিনাল। ট্রান্সভার্স এবং একটা লঙ্গিটিউডিনাল ফ্ল্যাজেলা কিন্তু আমরা লক্ষ্য করতে পাবো। কার ক্ষেত্রে? ডায়ানোফ্ল্যাজিলেটসের ক্ষেত্রে। নেক্সট যদি আমি বলি ফ্ল্যাজেলার পর যে এদের পিগমেন্ট কি প্রেজেন্ট থাকবে? ইয়েস, পিগমেন্ট প্রেজেন্ট থাকবে। কি পিগমেন্ট প্রেজেন্ট থাকবে না, এদের থাকবে সবুজ, আচ্ছা সবুজ, তারপরে বলো হলুদ, আর থাকবে হ্যাঁ রেড আর ব্রাউন। এই 4 ধরনেরই কিন্তু পিগমেন্ট প্রেজেন্ট থাকে, বাট যার পরিমাণ বেশি হয় সেই কালারটা শো করবে। অর্থাৎ গ্রিন যদি হয় তো গ্রিন কাকে শো করে বলো? গ্রিন ক্লোরোফিল। যদি ক্লোরোফিল প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে গ্রিন। লিউটিন হলে ইয়েলো, কর্পাস লিউটিয়াম রেড, ফাইকোএরিথ্রিন আর ব্রাউন ফিউকোজ্যান্থিন। ব্লু হলে ফাইকোসায়ানিন। যার পিগমেন্ট বেশি হবে সে তার কালার শো করবে।
পিগমেন্ট গ্রিন কালার থাকছে কারণ এরা ফটোসিনথেটিক, তাহলে গ্রিন কালার থাকছে, ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকবে। এবার একটু বলবো রেড ডায়নোফ্ল্যাজেলেট সম্পর্কে, এটা নোট ডাউন করো, রেড ডায়নোফ্ল্যাজেলেট দিয়ে এক্সাম্পল দিয়ে কমপ্লিট হয়ে যাবে ডায়নোফ্ল্যাজেলেট। ওকে, টুক করে সব ভালো করে নোট ডাউন করে নাও, প্রত্যেকটা যেগুলো পয়েন্ট বললাম ভালোভাবে এনসিআরটি প্লাস নোটে দুটোতে কিন্তু নোট ডাউন করে নাও, ঠিক আছে, ভালো করে নোট ডাউন করো। নেক্সট দেখো আমি যেটা ডায়নোফ্ল্যাজেলেটের কথা বলছিলাম, তো ডায়নোফ্ল্যাজেলেটস যদি আমি বলি, ডায়নোফ্ল্যাজেলেটসের কথা বলছিলাম, তো ডায়নোফ্ল্যাজেলেটসের মধ্যে আমি কি দেখতে পাই, টাইপস অফ পিগমেন্ট দেখতে পাই, সেটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, ইয়েলো, ব্রাউন, ব্লু হতে পারে, বাট যার অ্যাবিউডেন্ট বেশি হবে, যেটা বেশি হবে সেটাই শো করবে ডায়নোফ্ল্যাজেলেট। ওকে, তো যদি রেড হয়, আর রেডের জন্য সাধারণত আমি কি বললাম, ফাইকোএরিথ্রিন, তাই তো, ফাইকোএরিথ্রিন সাধারণত রেডের জন্য দায়ী হয়, রেড। এই ফাইকোএরিথ্রিন বা রেড শো করে একটা তোমাদের এক্সাম্পল বলে দিয়েছে এনসিইআরটিতে, সেটা হচ্ছে গনিউলাক্স। ওকে, এই এক্সাম্পলটা কিন্তু না ভুলবে না, ঠিক আছে, গনিউলাক্স, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বইয়েও কিন্তু দিয়েছে, গনিউলাক্সের এক্সাম্পল দিয়েছে কি, হ্যাঁ গনিউলাক্স দিয়েছে। ওকে, গনিউলাক্সটা দিয়েছে এক্সাম্পল। এটা আসলে কি করে, গনিউলাক্সের যখন প্রোডাকশান অনেক হয়ে যায় যখন এরা ফিউশন করে, ফিউশনের মাধ্যমে যখন এদের সংখ্যা যখন অনেক বৃদ্ধি পায়, তখন সেই জলটা কেমন হয়ে যায়, পুরো লাল কালারের হয়ে যায়, তো এই ধরনের বলা হয় রেড টাইড। আর এই রেড টাইড এক ধরনের টক্সিক, অর্থাৎ গনিউলাক্স এক ধরনের টক্সিক রিলিজ করে, কি রিলিজ করে, টক্সিক রিলিজ করে, যার জন্য সেই সমুদ্রের যে জলজ প্রাণী রয়েছে, বিশেষ করে মাছ, সেই মাছগুলো কি হয়, মারা যায়, সেই টক্সিকের কারণে কি হয়, মাছগুলো কি হয়, মারা যায়। কে মারা যায়, মাছগুলো, বিশেষ করে মাছগুলো। তো এইটা এক্সাম্পল কিন্তু ভালোভাবে মনে রাখো যে ডায়নোফ্ল্যাজেলেটের এক্সাম্পল গনিউলাক্স, এটা এক ধরনের রেড ডায়নোফ্ল্যাজেলেটস, আর এটা টক্সিক রিলিজ করে, কিলকে ফিস করে। এবার দেখে নিব আমরা, দেখো দ্য অর্গানিজম আর মোস্টলি ম্যারাইন অ্যান্ড ফটোসিনথেটিক। ম্যারাইন বলেছিলাম, মোস্টলি ম্যারাইন আমি আগেরটা বলেছিলাম, নিচে নোট ডাউন করেছো। দি অ্যাপিয়ার ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু অর রেড ডিপেন্ডিং অন দ্য মেন পিগমেন্ট প্রেজেন্ট ইন দেয়ার সেলস। তাদের মেন সেলে কি ধরনের পিগমেন্ট আছে, সেটা লাল, সবুজ, নীল, হলুদ, তার উপর ডিপেন্ড করে যে সে দেখতে কেমন হবে। নেক্সট দেখো, দি সেল ওয়াল হ্যাজ এ স্টিপ cellulose plate on the outer surface. Most of them have two flagella, one lies longitudinally and other transversely. Furrow between the wall plates, ওকে বললাম আমি গ্রুপস বললাম। Very often the red dinoflagellate goniulax undergo such rapid multiplications that they make the sea appear red tide or red. Toxin released by such large number may even kill other marine animals such as fishes. পুরো এনসিইআরটির এর মধ্যে ইম্পর্টেন্ট লাইন কোনটা স্যার, ইম্পর্টেন্ট লাইনটা বলেন সেটাই পড়ে যাবো, যেটা পড়ে যাবে সেটা হচ্ছে গনিউলাক্স কার এক্সাম্পল ডায়নোফ্ল্যাজেলেটস। ডায়নোফ্ল্যাজেলের কটি ফ্ল্যাজেলা থাকে, ইকুয়াল থাকে না আনইকুয়াল থাকে, কোথায় থাকে এগুলো মনে রাখবা, একটা লংজিটিউডাল একটা ট্রান্সভার্স, দুটো ইকুয়াল সাইজের হয়। আচ্ছা, এগুলো ফ্ল্যাজেলা কোথা থেকে তৈরি হয় না, দুটো সেলের মাঝখানে যে খাঁজ থাকে বা ফাঁকা জায়গা থাকে সেখান থেকে কি হয়, ফ্ল্যাজেলা তৈরি হয়, এটা মনে রাখো, ঠিক আছে। আর মনে রাখতে পারো রেড টাইড কি ফর্মেশন করে, যদিও কোশ্চেন আসেনি অনেক দিন থেকে, বাট এটা ইম্পর্টেন্ট এক ধরনের কোশ্চেন। শেষ। এরপর আমি কিছু কোশ্চেন বলবো, ঠিক আছে, কিছু কোশ্চেন যদি আমি বলি প্রিভিয়াস ইয়ারকে আমি বলছি প্রতিষ্ঠা থেকে, যে which of the called chief producer of ocean, chief producer of the ocean, অপশন আসছে মনেরা, বি প্রোটিস্টা, সি ফাঞ্জাই, ডি মনেরা, ডি অ্যানিমালিয়া। চিফ প্রডিউসার অফ দ্য ওশিয়ান কার অন্তর্গত, প্রোটিস্টার কি হবে, ডায়াটমস। তাহলে আজকে কি কি পড়লে তুমি, আজকে ক্লাসে কি কি পড়লে একবার আমার সঙ্গে কিন্তু রিভাইজ করে নাও। স্যার কি পড়েন আপনি, আজকেই পড়লাম আমরা
প্রোটিস্টা সম্পর্কে। প্রোটিস্টা থাকে কোথায়? জলে থাকে। কোন জলে? মিষ্টি জলে এবং নোনা জলে, দুটো জায়গায় থাকে, অর্থাৎ ফ্রেশ ওয়াটার এবং ম্যারাইন ওয়াটার দুটোতেই কিন্তু প্রেজেন্ট থাকে কে? প্রোটিস্টা। আচ্ছা, এরা হয় এককোষী, এরা ইউক্যারিওটিক, এদের নিউক্লিয়াস ওয়েল ডিফাইন্ড, এদের কোনো বাউন্ডারি ঠিক নেই এখন পর্যন্ত, যে কতদূর পর্যন্ত এদের বাউন্ডারি সেটা এখন পর্যন্ত ঠিক হয়নি, সেটা তোমাদের এনসিইআরটি লাইনে খুব ভালোভাবে স্পষ্টভাবে লিখেছে। এটা একটা লিঙ্ক করে ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়ার সঙ্গে লিঙ্ক করে, এটা এক ধরনের প্রোটিস্টা। এদের ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, জাইগোট ফর্মেশন হয়, এসেক্সুয়াল রিপ্রোডাকশন তো হয় অ্যাজ ওয়েল অ্যাজ ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এর ক্লাসিফিকেশন যদি বলি তো ক্লাসিফিকেশনে মেনলি ক্রাইসোফাইটস, ডায়নোফ্ল্যাজিলেটস, ইউগ্লিনয়েডস এবং স্লাইমোডস অ্যান্ড লাস্ট প্রোটোজোয়ান্স বা প্রোটোজোয়া। আজকে পড়লাম ক্রাইসোফাইটস এবং ডায়নোফ্ল্যাজিলেটস সম্পর্কে। নেক্সট দিন আমরা পুরো স্লাইমোল্ড পড়বো অ্যাজ ওয়েল অ্যাজ ইউগ্লিনয়েড, প্রোটোজোয়ান্স এবং লাস্ট ফাঞ্জাই দিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার করব। ঠিক আছে, তো আজকের জন্য এখানে আমরা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে নতুন একটা টপিকে। তার সঙ্গে আবারও বলছি, শুরুতেও বলেছিলাম, যদি তোমরা টেলিগ্রাম জয়েন না করে থাকো এখনই জয়েন করো, কারণ তোমাদের যে সিলেবাসগুলো আমরা এখানে পড়াচ্ছি তারই একটা কুইজ কিন্তু রাতের বেলায় হয়, সেখানে তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারো। নাম্বার অফ কোয়েশ্চেন তুমি কতটা অ্যাটেম্প করছো, কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোয়েশ্চেন এসছে, সবগুলো কিন্তু আমরা ডিসকাস করছি। ঠিক আছে, তাহলে অবশ্যই টেলিগ্রামটা জয়েন করো। আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ভর্তি করে দাও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।